হ্যালো সবাইকে, হেডকোয়ার্টারে সকলকে স্বাগতম। আজ সকালে যমুনা নিউজের একটা খবর দেখলাম, যেখানে বলা হচ্ছে যে নেটো জোটের আদলে আরব বিশ্ব বা মুসলিম বিশ্ব একটি সামরিক জোট গঠন করতে চাচ্ছে অথবা যাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব, সেরকম জোট গঠন করা কি আদৌ সম্ভব হবে কি না, অথবা কীরকম পরিস্থিতিতে এরকম একটা জোট গঠন করা সম্ভব। সেটা বিশ্লেষণ করব তিনটা জিনিসের উপর ভিত্তি করে: রাজনৈতিক, কৌশলগত এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে সেটা বাস্তব হবে কিনা। তো প্রথমে যদি আমরা নেটো জোটটাকে জানতে চাই, তাহলে দেখতে হবে যে জোটটা কীরকম বা তাদের ফাংশনটা কীরকম। যে নেটো জোটের কিছু আর্টিকেল আছে, আর্টিকেল অনুযায়ী যেগুলো বলা হচ্ছে যে তাদের একটা সেন্ট্রাল কমান্ড থাকবে, সেখান থেকে সব কিছু পরিচালনা করা হবে। জোটের উপর কোনো দেশ যদি আক্রমণ করে, সবাই মিলে সেই আক্রমণকে প্রতিহত করবে, তারা নিজেরা অস্ত্র উৎপাদন করবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে মোকাবেলা করবে। কিন্তু আমরা নেটো জোটের পর দেখতে পাই, মানে সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেখে আসতেছি যে বহিঃশত্রু নেটো জোটকে কখনো আক্রমণ করে নাই, উল্টো নেটো জোট আগ বাড়িয়ে গিয়ে বহিঃশত্রুদেরকে আক্রমণ করছে, অথবা বাইরের দেশকে নেটো জোট সম্মিলিতভাবে আক্রমণ করে সেই দেশটাকে ধ্বংস করে দিছে। তো তাহলে এরকম নেটো জোটের মতো যদি আরবরা বা মুসলিমরা নিজেদেরকে রক্ষার জন্য একটি সামরিক জোট গঠন করে, তার প্রধান চ্যালেঞ্জটা কি হবে? রাজনৈতিক চ্যালেঞ্জ। এখানে নেতৃত্ব নিয়ে একটি বড় সমস্যা দেখা দিবে প্রথমত। কারণ হচ্ছে নেটো জোটে যে একটা সেন্ট্রাল কমান্ড থাকে, একটা একক নেতৃত্ব থাকে, কিন্তু এই মুসলিম জোটে একটা একক নেতৃত্ব কায়েম করা অনেক কঠিন হয়ে পড়বে। কিভাবে? দেখুন, এখানে আরবদের মধ্যে যদি আমরা প্রথমে ধরি, সৌদি আরব বলবে এই জোটের নেতৃত্ব আমার কাছে চাই। কারণ কি? তার প্রথম যুক্তি হচ্ছে, আমি মক্কা মদিনার খাদেম, যেহেতু সারা বিশ্বের মানুষ আমার এখানে আসে, আমি তাদেরকে সেবা করি, সেজন্য এই জোটের নেতৃত্ব দিব আমি, সৌদি। তারপর আবার এখানে দেখা দিবে যে মিশর বলবে যে না না, আমার সেনাবাহিনী অনেক সুগঠিত, বিশাল আরব বিশ্বের বলতে গেলে যে সবচেয়ে বড় সেনাবাহিনী আছে মিশরের, তখন এই নেতৃত্বটা চাবে মিশর নিতে। অপরদিকে আবার পাকিস্তান বলবে যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমার সেনারা সবসময় যুদ্ধের মধ্যে থাকে, যুদ্ধ করার দক্ষতা আছে তাদের, প্রতিনিয়ত তারা ফ্রন্ট লাইনে যুদ্ধে এনগেজড, তো এই নেতৃত্বটা আমার কাছে দেয়া থাক। ওইদিকে আবার ইরান বলবে যে মিসাইল টেকনোলজিতে আমি অনেক আগায় আছি, তো আমিও এই নেতৃত্বের ভাগিদার হইতে চাই। তুরস্ক বলবে যে লেটেস্ট টেকনোলজি, ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটিতে আমি আগাই আছি অন্যান্য সবার থেকে, তাই এই নেতৃত্বটা আমাকে দেয়া দরকার। তাই প্রথমেই যে সমস্যাটা সমাধান করতে হবে যে এই নেতৃত্বটা আসলে কে দিবে। সেটা যদি সমাধান হয়ে যায়, তখন দেখা দিবে যে লজিস্টিক সাপোর্ট বা অর্থায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো হবে, তার প্রধান কারণ হচ্ছে যে আরবদের কাছে অনেক টাকা আছে, এটা সত্যি, কিন্তু টাকাটা নিজেদের পকেটে নাই, টাকাটা আমেরিকান পকেটে রাখা এবং সেটা ডলার হিসাবে রাখা। এই যে তেল বেচার টাকা, ট্রিলিয়ন ডলার, আমরা আসলেও জানি না যে এই যে সামান্য যে একটা ছোট দেশ কাতার, তার কত ট্রিলিয়ন ডলার কোথায় রাখা আছে, এটা কেউ জানে না, এটা কাতারে নাই। ইউরোপের বেশিরভাগ ফুটবল ক্লাবের মালিক হচ্ছে কাতার। বিভিন্ন প্রতিষ্ঠানে বিলিয়ন ডলার তাদের ইনভেস্ট করা। আমেরিকার ব্যাঙ্কগুলোতে, আমেরিকার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে তাদের ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করা। রিসেন্টলি ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে আরবে গেল, আরবে গিয়ার পরে এক খাবলাতেই 2-3 ট্রিলিয়ন ডলার সে নিয়ে চলে আসলো এবং আরব দেশগুলো তাদেরকে দিল। তো এখানে যদি অর্থায়ন করতে যায়, তাহলে প্রথমে চ্যালেঞ্জ করবে কাকে? চ্যালেঞ্জ হবে পশ্চিমা বিশ্বকে। তারা যে এতদিন এই দুধেল ঘাবিগুলার কাছ থেকে যে দুধ দুইয়ে নিত, সেটা আর তারা পারবে না। তো তারা তো সবার আগে এখানে বাধা দিবেই।
কিভাবে দিবে? আন্তর্জাতিক যে সুইফট সিস্টেম অথবা আন্তর্জাতিক যে লেনদেনগুলো আছে সেগুলা বন্ধ করে দিবে। তাহলে আরবদের যে টাকা পয়সা আছে সব আমেরিকায় ব্লক হয়ে যাবে। এই কাজ তারা অনেক আগেই করছে। একদম বাস্তব উদাহরণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যখন এই যুদ্ধ হইল, রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইউরোপের ব্যাঙ্কগুলোতে, আমেরিকার ব্যাঙ্কগুলোতে তারা আটকাই ফেলল। গাদ্দাফি লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার, কয়েকশো বিলিয়ন ডলার তারা দখল করে নিয়ে নিছে। আফগানিস্তান, দরিদ্র আফগানিস্তানের যে খাদ্যের তহবিল অনুদান দেওয়ার জন্য যে টাকাটা ছিল মার্কিন ব্যাংকে 7 বিলিয়ন ডলার, তারাও সেটা আটকাইয়া নিজেদের দখলে নিয়ে নিছে। তাহলে সেখান থেকে টাকা আনবে কিভাবে? তারা যদি এরকম একটা পদক্ষেপ নিতে চায় তাহলেই তো প্রথমেই তো তাদের যে অর্থের সোর্সগুলো সেই সোর্সগুলো বন্ধ করে দিবে। আন্তর্জাতিক লেনদেন থেকে তাদেরকে বাদ দিয়ে একটা একঘরে অবস্থা সৃষ্টি করে দিবে। তারপর সেটা হচ্ছে যে কৌশলগত। তো কৌশলগত আরবের কোনো দেশ, মুসলিম কোনো দেশ তো অস্ত্র উৎপাদন করতে পারে না। হ্যাঁ পারে, তুরস্ক কিছু পারে, তার অনেক লিমিটেশন আছে। পাকিস্তান কিছু পারে, লিমিটেশন আছে। ইরানের কিছু মিসাইল টেকনোলজি আছে, তার লিমিটেশন আছে। কিন্তু এই যে বিশাল একটা উদ্যোগ তারা নেবে অস্ত্র উৎপাদনের জন্য, অর্থের প্রয়োজন হবে। সেই অর্থটা আসবে কোথা থেকে? তারা কি করে? ওই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে এবং ওইগুলা থেকে নিজেদের কিনে নিরাপত্তার জন্য, সকল নিরাপত্তার জন্য ব্যবহার করে। কিন্তু একটা জিনিস সত্যি যে পরের কাছ থেকে কিনা অস্ত্র আর পরের হস্তে ধন সম্পদ রাখা, এটা বিপদে কখনো কাজে দেয় না। তার একদম পাক্কা উদাহরণ হচ্ছে ইসরায়েলের কাতার অ্যাটাক। ইসরায়েল কি ঘোষণা দিল? তাদের যে রাডার, কি অস্ত্র দিয়ে আক্রমণ করছে তাদের রাডারে ধরাই পড়ে নাই, কিন্তু তারা বিলিয়ন বিলিয়ন শত শত বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার কাছ থেকে এসব অস্ত্র শস্ত্র কিনতেছে। শুধু কিনলেই হবে না, তারা কিন্তু এগুলা ব্যবহার করতে পারে না। ব্যবহার করার আগে তাদের সফটওয়্যার মেকানিজম এমনভাবে তৈরি করা, আগে আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে যে ভাই আমি এই জায়গায় করতে চাই, এই জায়গায় একটা বোম ফালাইতে চাই, তুমি এটা আমাকে অ্যাক্টিভেট করে দাও, আমি ওইটা আকাশে উড়াই, তারপর গিয়ে আমি ওখানে ফালাই আসবো। আমেরিকা ইসরায়েল বিচার বিশ্লেষণ করে দেখবে যে না, এখানে আমাদের কোনো স্বার্থে টার্থে আঘাত লাগেনি, আমাদের কোথাও ক্ষতি টতি হয়নি। তারপর যদি দেখে যে না, এখানে আমাদের অ্যাডভান্টেজ আছে, তখন বলবে যে নে মার, তুই এটা ব্যবহার করতে পারস। তো এই অস্ত্র দিয়ে আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন? তারা তো সুইচটা ওখানেই অফ করে রেখে দেবে, আপনি তো আকাশে উড়াইতে পারবেন না এই যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে প্লেনগুলো আছে সেগুলা। তো এরকম একটা জোট করতে গেলে নিজের অস্ত্র তৈরির যে একটা সোর্স, এটা বের করে নিয়ে আসতে হবে। বাইরের মানুষজনের কাছ থেকে আপনি অস্ত্র কিনে এনে কোনোদিনও যুদ্ধ করতে পারবেন না। ও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আরবের যে দেশগুলা সেগুলাতে তো সেনাবাহিনীর ভাড়া খাটে হচ্ছে যে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, অন্যান্য দেশ থেকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা সেনাবাহিনী নিয়ে তাদের সেনাবাহিনীতে ভাড়া খাটায়। এখন মার্সেনারি দিয়ে বা ভাড়াটে সেনা দিয়ে কখনো কি নিজের দেশ রক্ষা করা যায়? এটা পসিবল? এটা তো কখনোই পসিবল না। তারপর লজিস্টিকের কিছু অংশ গেল। তারপর আবার আছে যে গোয়েন্দা সক্ষমতাটা। হ্যাঁ, তুরস্ক ইদানিং গোয়েন্দা সক্ষমতায় অনেক ভালো পারফর্ম করতেছে। তাদের ভালোই একটা স্ট্রং গোয়েন্দা নেটওয়ার্ক তুরস্ক ক্রিয়েট করতে পারছে। কিন্তু আরব দেশগুলা বা মুসলিম অন্যান্য দেশগুলা, তারা কি এত স্ট্রং গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে পারছে? তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেই তো পশ্চিমা গোয়েন্দারা, তারাই তো তাদেরকে পরিচালনা করে। তাহলে এখানে তো একটা নিজেদের মধ্যে একটা স্ট্রং গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা এটা অনেক সময় সাপেক্ষ। এবং এখানে যে সাবোটাজ করবে না, এই যে উদ্যোগ, এই যে একটা প্রকল্প তারা নিতে চাচ্ছে, এই জায়গায় যে পশ্চিমারা বাগড়া দিবে না, তার গ্যারান্টি কি? আর বাগড়া দিলেও আপনি যে বাগড়াটা যে মোকাবেলা করবেন সেটা কিভাবে করবেন? প্রথম যে সমস্যাটা তারা দেখাবে, যেমন ধরুন বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে আসবে, সংঘাত নিয়ে আসবে। যেমন উসমানীয় খেলাফত যখন ভেঙে যায়, তখন কিন্তু এই ব্রিটেন উসমানীয়দের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদকে কাজে লাগাইয়া তাদের মধ্যে একটা যুদ্ধ সংঘাত তৈরি করে দেয়।
কিন্তু পরবর্তীতে আবার যাদেরকে দিয়ে যুদ্ধ সংঘাত করাইছে তাদেরকে রুটির ভালো ভাগটা দেয় নাই, অন্যজনকে ওই ভাগটা দিয়ে দিছে। মানে যারা জর্দানের রাজার যে দাদা ছিল তাকে সে চাচ্ছিল হেজাজের নিয়ন্ত্রণ নিতে, মক্কা মদিনার নিয়ন্ত্রণ নিতে, তাদেরকে সেটা দেয় নাই, না দিয়ে সাউদ বংশের কাছে সেটা দিয়ে দিছে একটা লরেন্স অফ অ্যারাবিয়া যাকে বলে সে। তো এখানে আসলে ওই যে গোয়েন্দা নেটওয়ার্কের ব্যর্থতা, তারা এটাকে অনেকভাবে সাবোটেজ করবে। যেমন শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব সামনে নিয়ে আসবে, এটার মাধ্যমে দুই গ্রুপকে লাগাই দিবে যাতে তারা নিজেদের মধ্যে সংঘাতে ব্যস্ত থাকে এবং এই সম্মিলিত জোটটা, সামরিক জোটটা যাতে গঠন করা সম্ভব না হয়। যদি গঠন করা সম্ভব হয় তাহলে যেমন সুন্নি দেশগুলো যদি নেতৃত্বে আসে তখন দেখবেন ইরানকে এই আমেরিকা ইসরায়েলি আপন করে টেনে নিচ্ছে নিজেদের কাছে, গিয়ে বলবে দেখছো ওদের কাছে নেতৃত্বের ক্ষমতা আছে, তোমাকে আমি সব দিব, তুমি তাদের পিছে লাগো। ইরানকে পারমাণবিক কর্মসূচিতে এই আমেরিকাই তখন সাহায্য করবে, ইসরায়েলও সাহায্য করবে, তাদেরকে নতুন নতুন অস্ত্রের টেকনোলজি দিবে। আর শিয়াদের কাছে যদি ওই ক্ষমতাটা চলে যায়, মানে ইরান বা ইরাকের কাছে যদি তাদেরকে নেতৃত্বের ক্ষমতাটা চলে যায়, তখন এই আরবদেরকেই আবার ফুসলিয়ে দিবে যে দেখো ওই জায়গায় ওইটা চলে গেল নেতৃত্বের ভাগ, তোমরা কিছুই পাও নাই, আবার তোমরা আমার কাছে আসো, এসে অস্ত্র নেও, আমি দিচ্ছি। এরকম সংঘাতটা তারা জিয়ে রাখবে। তারপর আছে কূটনৈতিক প্রচেষ্টা। এখন দেখেন, এরকম যে আগে যে কখনো বিশ্বে মুসলিমদের নিয়ে একটি সামরিক জোট গঠনের চেষ্টা হয় নাই এটা কিন্তু না, এর আগে বহুবার হয়েছে, সববারই ফেল মারছে কিছু ব্যক্তিদের স্বার্থের কারণে, কিছু রাজপরিবারের স্বার্থের কারণে। যেমন ধরুন, যখন আরব জোট, অলরেডি তো জোট আছে, ওআইসি আছে মুসলিমদের নিয়ে কাজ করে যদিও নামে আর কি, তারপরে আরব জোট আছে, জিসিসি আছে, তারা কি সামরিকভাবে ভূমিকা রাখতে পারতেছে না? তাহলে নতুন করে আরেকটা জোট এইভাবে গঠনের উদ্দেশ্যটা কি? যদিও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু দেখেন যে এর আগেও কিন্তু একটা আরব জোট বা আরব লীগ নামে একটা জোট গঠনের কথা ছিল সম্ভবত 2015 সালের দিকে, কিন্তু ওখানে সৌদির স্বার্থ ছিল, সে এই সম্মিলিত মুসলিম জোটটাকে ব্যবহার করে ইয়েমেনের বিরুদ্ধে লড়তে চাইছিল, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বো এরকম কিছু একটা। তো সেখান থেকে যখন অনেক দেশ বুঝতে পারছে যে এখানে তাদের সম্মিলিত জিনিসটাকে সৌদি আরব নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতেছে, তখন কিন্তু ওই জোটটা থেকে অনেক দেশ সরে আসে এবং এটা একটা আশার মুখ দেখে না। তার পরবর্তীতে 3টা দেশ, মনে রাখবেন 3টা দেশ একটা মুসলিম সামরিক জোট গঠনের জন্য চেষ্টা করছিল, তুরস্ক, পাকিস্তানের ইমরান খান এবং মালয়েশিয়া। কিন্তু এখানে সবচেয়ে বেশি বাধা প্রদান করছে কে? সৌদি আরব। কিভাবে? সে ইমরান খানকে প্রচুর চাপ প্রেশার দিছে অর্থনৈতিকভাবে, তারপরে যে তাদের দেশে যে শ্রমিকরা যায় পাকিস্তানের, এগুলো দিয়ে অনেক হুমকি দামকি দিয়ে পরবর্তীতে মালয়েশিয়ায় মিটিংটা হওয়ার কথা ছিল সম্ভবত, সেখানে ইমরান খানকে যাইতে দেয় নাই চাপ প্রেশার দিয়ে, এবং ওখানে জাস্ট আলোচনা হয়েছে কিন্তু জোটটা আশার মুখ দেখে নাই। তারপরে ইমরান খান অনেক চেষ্টা করছিল, তার ফলস্বরূপ ইমরান খান আজ পর্যন্ত জেলে। তাই আমাদের স্বার্থের বিষয়টা দেখতে হবে যে এখানে নিঃস্বার্থভাবে যদি মুসলিম দেশগুলো আসতে পারে তাহলে এইরকম একটা জোট গঠন করা সম্ভব, নাই তো সেটা সম্ভব না। এখন আমরা দেখব যে বিভিন্ন কাঠামোগত আলোচনাটা, তো এখানে হচ্ছে যে তার ফাংশন কীরকম হবে, কিভাবে মিশন পরিচালনা করা হবে, এগুলোর বিভিন্ন বিষয় আছে যেগুলো একটা সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে গঠন করা সম্ভব। একেবারে যে সম্ভব না তা না, এরকম একটি জোট গঠন করা সম্ভব হইতে পারে, তার জন্য কিছু পশ্চিমা সাহায্য লাগবে। আপনারা হয়তো সাহায্য বলতে এরকম বুঝতে পারেন যে তাদের বিরুদ্ধেই গঠন করবে, আবার পশ্চিমারা কীভাবে সাহায্য করবে। হ্যাঁ, তারা একভাবে করতে পারে। এখন ইসরায়েল যদি যতগুলো আরব দেশ আছে সবগুলার রাজধানীতে যদি এরকম
কিছু হামলা শুরু করে, তাহলে গিয়ে ওই আরবদের ঘুম ভাঙবে। আর ঘুম ভাঙার পরে তারাই নিজেরা আরও সামনে থেকে আরও উদ্যোগী হয়ে এরকম একটা জোট গঠন করতে পারবে, এরকম বলে আমি আশা করি। তবে আজকে আলোচনা হবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আলোচনার ফলাফল হয়তো দিয়ে দিবে, তার দেখা যাবে কি হয়। কিন্তু আমার মনে হয় না এরকম একটা জোট গঠন করা সম্ভব হবে বলে। কারণগুলো আমি এতক্ষণ বিস্তারিত কিছু আলোচনার চেষ্টা করলাম। আর এখন হয়তো গঠন করা সম্ভব হবে না, আগামী 4 মাসেও সম্ভব হবে না, 1 বছরেও সম্ভব হবে না, 10 বছর সময়ে হলে হতে পারে। এই যে ইসরায়েল যদি সাহায্য করে তাহলে, আমেরিকা যদি সাহায্য করে তাহলে। আর গঠনের হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে তাদের বিবৃতিটা কীরকম আসে। যেমন আমরা যদি দেখি যে খুব কড়া বিবৃতি দিচ্ছে আলোচনার পরে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ, তারা এটা এই বিষয় নিয়ে সিরিয়াস। আর যদি দেখি যে না, লামসাম কোনো একটা কীরকম সামান্য একটা আলোচনা করে শেষ করে ফেললো, একটা নিন্দা প্রস্তাব জানিয়ে তারা এটা শেষ করে ফেললো, তাহলে আমরা ধরে নিতে পারি যে এইরকম জোট কখনো আলোর মুখ দেখতেছে না। তো আরেকটা ঘটনা আছে। ঘটনাটা কি, সেটা হচ্ছে যে কাতারে হামলার পর কাতার যখন অনেক আলোচনা করতেছে নিজেদের মধ্যে, তখন কিন্তু আমেরিকা কাতারের প্রাইম মিনিস্টারকে ডাকায় নিছে, নিয়ে কিন্তু অনেক কীরকম যা বোঝানোর তাই বুঝাইছে, খাবার দাবার অনেক ভালো হয়েছে, আমেরিকা অনেক সুন্দর, অনেক নিরাপত্তা দিবে কাতারকে, ভবিষ্যতে আর এরকম করবে না, এগুলো বুঝাইয়া তার প্রধানমন্ত্রীকে পাঠাইছে। আর ওইটাও বুঝাইয়া পাঠাইছে যে ওই যে আলোচনা হবে, আজকে যে আলোচনা হবে, ওই আলোচনার এজেন্ডা কি কি হবে এগুলো আমি ঠিক করে দিয়ে দিলাম, এগুলোর উপর আলোচনা হবে। আর সম্ভবত বিবৃতি কি হবে সংবাদ মাধ্যমের সামনে, ওইটাও হয়তো ওখান থেকে লিখে দিয়ে দিছে, জাস্ট শুধু কাতারে এসে এটা প্রেস রিলিজ হবে। দেখছি এতটুকুই।